গল্পের শুরুতেই আমরা এমা নামের ছোট্ট কিউট একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে মিস্টার অ্যাড এবং মিসেস হোয়াইট নামের এক লামা দম্পতির সাথে থাকে। আজকে এমার জন্মদিন, তাই সে তার বন্ধুদের সঙ্গে বেশ মজা করেই খেলছে। এমার নিশানা খুবই ভালো, সে পটাপট করে গুলতি দিয়ে সব কিছুর নিশানা ভেদ করছিল। সবাই তার অনেক প্রশংসাও করছিল, কিন্তু সেখানে একজন লামা তার এসব কাণ্ডে মোটেও খুশি ছিলেন না। সে এমার কাছ থেকে তার গুলতিটা নিয়ে ওটার প্রশংসা করতে শুরু করে। তখন এমা বলে যে আমার বাবা খুব যত্ন করে আমার জন্যই এটা বানিয়েছে। তখন ওই লামাটা বলে, কে তোমার বাবা? মিস্টার হোয়াইট? সে তো একজন প্রাণী, সে কিভাবে তোমার বাবা হতে পারে? এটা শুনেই তো এমা রেগে যায় আর সে তার গুলতিটা ফেরত চায়, কিন্তু ওই লামা আর সেটা তাকে ফিরিয়ে দিতে চায় না। তবে এমাও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তার কথার জালে ফাঁসিয়ে ঠিকই ওই লামাটার কাছ থেকে গুলতি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ওই লামাটাও এমার পিছনে ছুটতে শুরু করে, কিন্তু হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। তাই এইবার সে তো এমার উপর ভীষণ আকারে রেগে যায়। এরপর সে সমস্ত ছোট্ট লামাদের এক করে বলে যে এমা কোনো লামা নয়, তাই আজকের পর থেকে তোমরা কেউ ওর সাথে মিলে খেলবে না, এমনকি তোমরা ওর সঙ্গে কেউ কথাও বলবে না। আর যদি তোমরা আমার কথা অমান্য করো তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে এমা তো নিজেই জানে না যে সে লামাদের থেকে আলাদা, মানে সে একজন মানুষ। সে তার বন্ধুদেরকে ডেকে বলে, তোমরা ওর কথা শুনো না, আমার মা তোমাদের সবার জন্য খাবার বানিয়েছে, তাই তোমরা সবাই এখন আমার সঙ্গেই যাবে। কিন্তু তার ওই লামা বন্ধুরা আর এমার সঙ্গে এবার তার বাড়িতে যেতে চায় না, তাই এমাও সেখান থেকে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়। ঠিক তখনই সেখানে দিমিত্রি নামের একজন চলে আসে। সে এমাকে বলে, তোমার বন্ধুরা আসলে তোমাকে ঠিকমতো চিনতে পারেনি, কারণ তারা তো এই গ্রামের বাইরে আর কোথাও যায়নি। তখন এমা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার ব্যাপারে কিছু জানো? দিমিত্রি তখন জানায় যে আমি দুনিয়া ঘুরে ঘুরে ব্যবসা করি, আর সেখানে হুবহু তোমার মতো দেখতে অনেককে দেখেছি। এরপরেই এমা যখন আরো কৌতূহল দেখিয়ে আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই মিসেস হোয়াইট তাকে ডাক দেয়। তাই দিমিত্রি তখন বলে যে ঠিক আছে, তুমি যাও, আর তোমার যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে রাতে ঠিক এই জায়গায় এসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। এরপর এমা ঘরের মধ্যে এসে দেখে যে মিসেস হোয়াইট এবং মিস্টার অ্যাড এমার বন্ধুদের জন্য খাবার সাজিয়ে বসে আছে। এটা দেখে এমার অনেক মন খারাপ হয়। সে বলে যে আমার বার্থডে পার্টিতে ওরা কেউই আসবে না, তাই তোমাদের এসব করার কোনো দরকার নেই। এমার মন খারাপ দেখে মিস্টার হোয়াইট তাকে খুশি করার জন্য একটা গিফট দেয়। এমা ভাবছিল যে বক্সের ভেতরে মনে হয় খুব সুন্দর একটা ড্রেস রয়েছে, কিন্তু ওটা যখন সে ওপেন করে তখন দেখতে পায় ওটার মধ্যে একটা সাদা টুপি ছিল, যেটা পরলে আমাকে একদম ওই নামাজিদের মতোই লাগবে। আর বলে যে দেখেছো, এটা পরলে তোমাকে একদম লামাদের মতোই লাগে। তখন এমা একটু বিরক্ত হয়ে টুপিটা খুলে বলে যে কিন্তু আমি তো কোনো লামা নই, আমি তোমাদের সবার থেকে আলাদা। আর সব থেকে খারাপ লাগার বিষয় কি জানো, আমি নিজেই জানি না আমি কে। আর আজকে হয়তোবা আমার জন্মদিনও না। আমার তো মনে হয় আজকের দিনে তোমরা আমাকে খুঁজে পেয়েছিলে, তাই না? তখন মিসেস হোয়াইট তাকে বলে যে আমাদের কাছে এইসব কোনো জিনিসই ম্যাটার করে না, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি আর ভবিষ্যতেও বাসবো। তুমি আমাদের আদরের ছোট্ট একটা মেয়ে। এরপর এমা তাদেরকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো, তোমরা কি আমাকে সমুদ্রের পাড়ে কুড়িয়ে পেয়েছিলে? তোমরা কি কখনো আমার মতো অন্য কাউকে দেখতে পেয়েছো? তখন উত্তরে মিসেস হোয়াইট বলে যে সত্যি কথা বলতে আমরা আজ পর্যন্ত তোমার মতো অন্য কাউকে দেখিনি। তখন এমা তাদেরকে বলে আজকে আমার একজনের সঙ্গে বাইরে পরিচয় হয়েছে, সেই আমাকে বলেছে সে অন্য শহরে একদম আমার মতো লোকদেরকে দেখেছে। তখন মিস্টার অ্যাড তাকে বলে যে আমাদের কোনো অপরিচিত লোকের ওপর বিশ্বাস করা উচিত নয়, ওরা নিজেদের স্বার্থের জন্য আমাদের কাছে মিথ্যা কথা বলতে পারে। এটা শুনে এমার অনেক খারাপ লাগে, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে সোজা তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কোনোভাবেই সে আজকে ঘুমাতে পারছিল না, সে তার পরিচয় জানার জন্য পুরো পাগল হয়ে উঠছিল। তাই ওই দিন রাতে সে জানালা দিয়ে নেমে আসে দিমিত্রির সঙ্গে ওই জায়গায় দেখা করার জন্য। সে ওখানে যাওয়ার পর দিমিত্রিকে দেখেই জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে বলতে পারবে তুমি আমার মতো মানুষ কোথায় দেখেছো? দিমিত্রি তখন বলে যে যদি তুমি সত্যটা জানতে চাও তাহলে নিজেই গিয়ে দেখতে পারো।
কিন্তু এমা তার এই কথা কিছুই বুঝতে না পেরে একটু অন্যমনস্ক হয়ে যায়। আর এই সুযোগে দিমিত্রি এমাকে সঙ্গে সঙ্গে একটা বস্তার মধ্যে ভরে ফেলে। এরপর দিমিত্রি বলে যে তোমাকে শহরে বিক্রি করতে পারলে আমি একসঙ্গে অনেকগুলো টাকা পাবো। অন্যদিকে আমরা এডওয়ার্ড ওলফ নামের এক সায়েন্টিস্টকে দেখতে পাই। তার সঙ্গে সেখানে সানজু নামের এক সহকর্মীও আছে। তারা দুইজন মিলে এই শহরের রাজার প্যালেসে আসে। ওখানেই নিকোলাই নামের এক প্রফেসর ছিল। সে বলে যে আজকে তোমাদের জন্য অনেক বড় একটা দিন, এই কারণে শত ব্যস্ততার মাঝেও আমি এখানে এসেছি। এই কথাটা শুনে এডওয়ার্ডের কাছে সত্যিই অনেক ভালো লাগে, আর সে একাডেমির প্রফেসরের কাছে নিজের রিসার্চকে উপস্থাপন করার জন্য ভেতরে চলে যায়। এরপর সে একটা বোর্ডে ছোট ছোট বাচ্চাদের ছবি এঁকে বলে যে আমরা তো সবাই জানি যে প্রাকৃতিক দুর্যোগে অনেক বছর ধরে পৃথিবী থেকে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাই আমার মনে হয় যে আমি যে ছবিগুলো রেখেছি তারাও একসময় এখানেই বসবাস করত। আমি কিন্তু একটা পৌরাণিক বইতে এর প্রমাণও পেয়েছি। তখন সেখানে থাকা প্রফেসর কেট বলে যে আমরা হলাম সায়েন্টিস্ট, আমরা প্রমাণ ছাড়া কোনো কাহিনীর ওপর ভিত্তি করে কোনো কিছুই বিশ্বাস করি না। এরপর তাদের কিছু পাথর দেখায় যেখানে ওই ছোট ছোট মানুষদের হাতে নিশানা ছিল। এডওয়ার্ড তখন বলে যে এই প্রজাতির জীবের কাছে 5টা আঙুল আছে, এই কারণে আমি তাদের নাম দিয়েছি 5 ফিঙ্গার বিস্ট। এরা তাদের এই 5টা আঙুলকে তীর আর কামান চালাতে ব্যবহার করত। তাদের শরীরে আমাদের মতো এরকম কোনো দাগই নেই। এত সব কিছু দেখার পরও সেখানে থাকা প্রফেসররা পুরোপুরি শিওর হতে পারছিল না যে আসলে এরকম 5 ফিঙ্গার বিস্ট নামে কোনো কিছু এক্সিস্ট করতো কিনা। এরপর এডওয়ার্ড তাদের সবাইকে ওই 5 ফিঙ্গার একটা কঙ্কালও দেখায়। এই কঙ্কালটা দেখে তো সেখানে থাকা সবাই এবার পুরো অবাক হয়ে যায়। কিন্তু যখন তারা একটু ভালোভাবে লক্ষ্য করে তখন দেখতে পাই যে ওই 5 ফিঙ্গার বিস্টের কঙ্কালটা আসলে সেখানে থাকা বড় কঙ্কালের পেটের মধ্যেই আছে। তখন তারা সবাই তো হতাশ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই ছোট্ট কঙ্কালটা বড় কঙ্কালের ভেতর থেকে পিছলে পড়ে যায়। তখন সেখানে থাকা অন্য আরেকটা প্রফেসর গড বলে যে তোমরা কি এখানে মজা করতে এসেছো? এই একাডেমিতে প্রফেসর নিকোলাসের অনেক সম্মান আছে। আমরা শুধুমাত্র তার কথার উপর ভিত্তি করেই তোমাদের রেজাল্টটা দেখতে রাজি হয়েছিলাম। আমরা ভাবতেও পারিনি যে তোমরা এসব বেকার জিনিস আমাদেরকে দেখিয়ে সময় নষ্ট করবে। যদি তোমরা কোনো জীবন্ত 5 ফিঙ্গার বিস্টকে খুঁজে পাও তাহলে আমাদের সামনে নিয়ে এসো, তোমাদেরকে আমরা গ্রেটেস্ট ডিসকভারি অ্যাওয়ার্ডও দেব। এডওয়ার্ড তখন তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা এডওয়ার্ডের আর একটা কথাও শুনতে রাজি না হয়ে তাকে সোজা বাইরে চলে যেতে বলে। এই ব্যবহারে এডওয়ার্ড অনেক বেশি হতাশ হয়ে পড়ে। সে তখন নিকোলাসকে তার রিসার্চ সম্পর্কে বোঝাতে শুরু করে। ঠিক তখনই দিমিত্রি ওখানে চলে আসে আর এডওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট সানজুকে বলে যে তোমরা যা খুঁজছো আমার কাছে কিন্তু ঠিক ওইরকমই একটা জিনিস আছে, যা দেখলে তুমি একেবারে খুশি হয়ে যাবে। তখন সানজুকে বলে যে আগে একবার তুমি আমাকে ফিনিক্স ওয়েদার বলে একটা মুরগির পালক দিয়ে দিয়েছিলে, তাই এইবার আর আমি তোমাকে বিশ্বাস করছি না। তবে দিমিত্রি তো অনেক চালাক, তাই সে তার কথার জালে সানজুকে ফাঁসিয়ে নেয়। এরপর তাকে সত্যি সত্যি ঝোলা থেকে এমাকে দেখায়। এমাকে দেখা মাত্রই তো সানজু পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এমা ঠিক সেরকমই দেখতে যা তারা রিসার্চ করে বের করেছে। এরপরে সে দিমিত্রির সঙ্গে এমাকে কেনার একটা চুক্তি করতে শুরু করে। এদিকে নিকোলাস এডওয়ার্ডকে বলছিল যেহেতু প্রফেসররা তোমার কথায় বিশ্বাস করছে না, তাই তোমার এখন উচিত একটা জীবন্ত ফাইবার ফিঙ্গার বিস্টকে খুঁজে বের করে নিয়ে আসা। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি সেটা খুঁজে পেয়ে যাবে। তখন এডওয়ার্ড তাকে বলে যে আমি অনেক দুঃখিত, এইবার আমি আপনার মান সম্মান রাখতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি এবার যেখান থেকেই হোক আমি ওই জন্তুটাকে খুঁজে বের করে আপনার সামনে নিয়ে আসব। আমি এখনই আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে খুঁজতে বের হয়ে যাচ্ছি, আর প্যালেসের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমি ফিরে আসব। এটা বলেই সে যখন সানজুর কাছে চলে আসে তখন সানজু তাকে এমার কথা বলে, আর এমাকে সরাসরি দেখে তো এডওয়ার্ড নিজেই হতবাক হয়ে যায়। সে দিমিত্রিকে ডেকে বলে যে ওকে বের করে আনো। তখন দিমিত্রি তাকে বলে যে তোমার ইচ্ছে মতো তো আর আমি তাকে বাইরে বের করে আনতে পারি না, প্রথমে তোমার এটার সম্পূর্ণ দাম আমাকে দিতে হবে। এদিকে এই সবকিছু শুনে তো খাঁচার মধ্যে বসে বসে এমার প্রচন্ড রাগ হচ্ছিল। সে দিমিত্রির কানটা ধরে টেনে বলে যে আমি তোমার কোনো সম্পত্তি নই যে তুমি আমাকে বিক্রি করবে। এরপর এডওয়ার্ড তাকে অনেকগুলো টাকা দিয়ে তো এমাকে ওই খাঁচা থেকে বের করতে শুরু করে, কিন্তু খাঁচা খোলার সঙ্গে সঙ্গে এমা সেখান থেকে পালাতে শুরু করে।
তখন এডওয়ার্ড আর সানজুও এমার পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু এমা সেখান থেকে পালিয়ে একটা টানেল ধরে সোজা নিচে চলে আসে। ওখানে আসার পর এমার সঙ্গে নিউটন নামের একজনের সাথে পরিচয় হয়। সে প্রথমে এমাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই ছায়ার সাহায্যে সে একটা দানবের মতো তৈরি করে এমাকে ভয় দেখাতে শুরু করে, যাতে করে এমা নিজেই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এমা এটাতে ভয় পায় না, উল্টো সে আস্তে আস্তে নিউটনের কাছ পর্যন্ত পৌঁছে যায়। সে নিউটনের কাছে গিয়ে এই প্রথম হ্যান্ডশেক করতে যায়, কিন্তু নিউটনের একটা হাত ছিল পুরোপুরি যন্ত্রের মতো, তাই তার হাতটা ধরার সঙ্গে সঙ্গে এমা দূরে ছিটকে চলে যায়। এরপর নিউটন কোনো মতে এমাকে আবার নিয়ে আসে আর তার বানানো সমস্ত জিনিসপত্রগুলো দেখাতে শুরু করে। এইসব নতুন নতুন জিনিস দেখে তো এমা অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরই মধ্যে দেখা যায় যে এডওয়ার্ড আর সানজু সেখানে পৌঁছে যায়। এমার মনে হচ্ছিল যে তারা ওকে আঘাত করতে পারে, এই জন্য সে নিউটনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন এডওয়ার্ড ও সানজুকে নিয়ে আবারও তাদের ফলো করে। তখন নিউটন তাদের নিজের বানানো ফাঁদে আটকে যায় আর এমাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তাড়াহুড়ো করে বেরোনোর সময় তার হাতে যে আর্মসটা ছিল সেটা হারিয়ে ফেলে। তারা দুজন তখন পাগলের মতো ওই হাতটা খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় নিউটনের সেই হাতটা একটা পাখি তার মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে এমা তখন ওই পাখিটার সামনে গিয়ে অনেক সুন্দরভাবেই হাতটা ফেরত যায়, কিন্তু ওই পাখিটা তখন এমাকে হাতটা ফিরিয়ে না দিয়ে একটা গাছের ওপর গিয়ে বসে পড়ে। তবে এমাও তখন পাখিদের মতো সেজেই গাছের ওপরে গিয়ে ওই পাখিটার কাছ থেকে হাত নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তার মাথার ওপর থেকে গাছের পাতাগুলো সরে যায়, যার কারণে ওই পাখিটা এমাকে চিনে ফেলে। সে সঙ্গে সঙ্গে এমার ওপর হামলা করে তাকেও ডাল থেকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে একটা বড় বিয়ার চলে আসে, যাকে দেখে আবার ওই পাখিটা ভয় পেয়ে তার মুখ থেকে ওই হাতটা নিচে পড়ে যায়। সে ভয় পেয়ে তখন বলে যে আমি এখানে কিছু করছিলাম না, শুধু আমার নতুন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম। এটা বলে সে দ্রুত ওখান থেকে উড়ে পালিয়ে যায়। এমা তখন নিচ থেকে নিউটনের ওই হাতটা নিয়ে গিয়ে তাকে বলে যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই তোমার আজকে এই অবস্থা। তখন নিউটন তাকে বলে যে আরে কিছুই না, আমি একজন ইনভেন্টর, আমি আবারও খুব সহজেই যেসব জিনিস নষ্ট হয়েছে সব বানিয়ে ফেলতে পারবো, তোমার এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। এদিকে দূর থেকে তাদের দুজনের মাঝে এত সুন্দর বন্ধুত্ব দেখে সেই বিয়ারটা ওদেরকে তাদের একটা ক্লাবের সম্পর্কে বলতে শুরু করে, কিন্তু এমা ওই ক্লাবে কোনোভাবেই যোগ দিতে চাচ্ছিল না আর নিউটনকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। এমার এভাবে চলে যাওয়াতে ওই বিয়ারটা রেগে যায়, যা দেখে তো এমা অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই এবার শান্তভাবেই বিয়ারের কথাগুলো শুনতে থাকে। এদিকে এডওয়ার্ড আর সানজু তাদের পিছু করতে করতে ওই জঙ্গলে চলে আসে আর গোপনে তাদের কথাগুলো শুনছিল, কিন্তু ওই বিয়ারটা তাদেরকে দেখে ফেলে আর তাদের দুজনকে জোর করে ওই ক্লাবে অন্তর্ভুক্ত করে দেয়। এরপর সে এমা আর নিউটনকে বলে যে তোমরাও এদের সঙ্গে বন্ধুত্ব করে নাও, কিন্তু এমা কোনোভাবেই এডওয়ার্ডের সঙ্গে হাত মেলাতে রাজি নয়। কিন্তু এখন তো এমার কাছে এটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই সে না চাইতেও বাধ্য হয়ে হাত মেলায়। এরপরে ওই বিয়ারটা এমাকে একটা স্পেশাল বাঁশি দিয়ে বলে যে তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে অবশ্যই এই বাঁশিটাকে বাজাবে, আমাদের ক্লাবের সদস্যরা তোমাকে সাহায্য করার জন্য অবশ্যই ছুটে যাবে। এরপরে ইমা বিয়ারকে জানিয়ে নিউটনকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই আবার সানজু তাদেরকে ধরার জন্য পিছু নেয়, কিন্তু এমা তাকে বাঁশিটা দেখিয়ে সেখানেই থামিয়ে দেয় আর বলে যে তুমি যদি আবারও আমাকে কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি ওই বিয়ারদের এখানে ডেকে নিয়ে আসবো। এটা শুনে এডওয়ার্ড তখন বলে যে তুমি তো ভালো করেই জানো আমি একজন সায়েন্টিস্ট, আমরা কোনোভাবেই তোমার ক্ষতি করতে পারি না, যদি তুমি আমার সঙ্গে আসো তাহলে দেখবে রাতারাতি আমি তোমাকে অনেক ফেমাস করে দেব আর এর সঙ্গে সঙ্গে আমার গবেষণা প্রমাণিত হয়ে যাবে। এটা শুনে এমা তখন বলে যে আমি কোনো জাদুঘরের মূর্তি হয়ে থাকতে চাই না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি আসলে আমার মতো দেখতে মানুষদেরকে খুঁজতে বের হয়েছি। কিন্তু হঠাৎ করে সে একটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এডওয়ার্ড তখন কোনো কিছু চিন্তা না করে এমাকে বাঁচাতে লাফিয়ে পড়ে। এমা তখন কোনো মতে সেখানে একটা গাছের ডাল ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এডওয়ার্ড তখন ঠিকই নিচে পড়ে যায় আর এত উপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এডওয়ার্ড প্রচন্ড আঘাত পায়। এটা দেখে তো এমা একটু অবাক হয়ে যায়, সে বুঝতেই পারছিল না যে এডওয়ার্ড তাকে বাঁচাতে গিয়ে নিজে এভাবে আহত হয়েছে। সে এডওয়ার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো তুমি আমাকে বাঁচাতে চাইলে কেন? এডওয়ার্ড তখন বলে
তুমি জানো না তুমি আমাদের কাছে খুবই দামি, আমি কোনোভাবেই তোমার ক্ষতি হতে দিতে পারি না। একথা শোনার পরই এমার একটু একটু করে এডওয়ার্ডদের প্রতি ভরসা জন্মাতে শুরু করে, আর তাই এডওয়ার্ডের কথা অনুযায়ী সে ডক্টর কিউ এর সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায়। তারা যখন ডক্টর কিউ এর সঙ্গে দেখা করতে যায়, ওই সময় ডক্টর কিউ তখন সরাসরি এডওয়ার্ডকে না চিনতে পেরে দরজাটা আটকে দেয়। এডওয়ার্ড তখন বাইরে থেকে বলে যে এই দুনিয়াটা কিন্তু গোল। আর এই কথা শোনার পরে ডাক্তার দ্রুত আবারও ঘর থেকে বেরিয়ে আসে আর এডওয়ার্ডকে বলে যে এখন আমার মনে পড়ে গিয়েছে, তুমি তো সেই লোকটা যাকে আমি নিজেই দেখেছিলাম। তখন এডওয়ার্ড খুব ভালো করেই বুঝতে পারে যে ডাক্তার কিউ এর মনে হয় ভুলে যাওয়ার রোগ আছে। এই কারণেই সে তার বন্ধুদেরকে নিয়ে ডাক্তার ওই রুমটা ক্লিন করতে শুরু করে। এটা দেখে এমা তখন জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে এই ডাক্তারই আমাদেরকে সাহায্য করতে পারবে? এডওয়ার্ড তখন বলে যে ডক্টর কিউ একজন নামকরা প্রফেসর ছিলেন, কিন্তু উনি যখন মানুষটাকে বোঝাতে শুরু করে যে এই দুনিয়াটা গোল, তখন তাকে ভুল বুঝিয়ে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। এরপরে এডওয়ার্ড ডক্টর কিউকে এমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, তুমি তো পুরো পৃথিবী দেখেছো, এমন কোনো প্রজাপতি কি এখনো আবিষ্কার করতে পেরেছো? এমাকে এত সামনাসামনি দেখার পর তো ডক্টর কিউ নিজেই অবাক হয়ে যায়। সে বলে যে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি তোমাকে দ্বিতীয়বার আবারও দেখতে পারবো, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে, আর তোমার বাকি সঙ্গীরাও বা কোথায়? এই সবকিছু শুনে এডওয়ার্ড তখন জিজ্ঞেস করে, তুমি কি আমাদেরকে বলতে পারবে আমার মতো দেখতে মানুষেরা কোথায় আছে? এরপর ডক্টর কিউ তার নিজের হাতে বানানো গোলকটার দিকে তাকিয়ে বলে যে আমি আমার রিসার্চের জন্য পুরো দুনিয়া একবার ঘুরেছিলাম। তখন আমি সমুদ্রের মাঝে একটা দ্বীপ খুঁজে পাই, সেখানেই আমি তোমার মতো আরো অনেককে দেখতে পেয়েছিলাম। এই সব কিছু শুনে তো এমা অনেক খুশি হয়ে যায়। তবে ডাক্তার কিউ যে জায়গার কথা বলছিল সেখানে যাওয়ার কোনো পথ নেই, কারণ ওই জায়গাটা ছিল সমুদ্রের নিচে, যার কারণে এমা অনেক হতাশ হয়ে পড়ে। এরপরই দেখা যায় হঠাৎ করে আবার ডাক্তারের স্মৃতিশক্তি চলে যায়। সে এডওয়ার্ড আর তার সব বন্ধুদেরকে তো ঘর থেকে তাড়িয়ে বের করে দেয়। এমা আর এডওয়ার্ড ডক্টর কিউ এর কথা বিশ্বাস করে, তাই তারা সমুদ্রের মাঝে গিয়ে ওই দ্বীপটাকে খুঁজে বের করার ফয়সালা করে ফেলে। কিন্তু সমুদ্র পার করার জন্য তো ওদের কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার। তখন নিউটন বলে যে আমি অনেকদিন ধরেই হট এয়ার বেলুন নামের একটা প্রজেক্ট নিয়ে ভাবছিলাম, আর আমার কাছে এটার সমস্ত নকশাও রয়েছে। আমরা ওটার সাহায্যে এই সমুদ্র পার করতে পারি। এরপরই এডওয়ার্ড নিউটনের দেয়া ওই প্ল্যান অনুযায়ী একটা এয়ার বেলুন তৈরি করে ফেলে। এরপর তারা সবাই মিলে ওটাতে করে সেই দ্বীপটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এমা অনেক ভয় পাচ্ছিল যে তার প্রজাতির লোকেরা যদি তাকে আপন করে না নেয় তখন তার কি হবে। এডওয়ার্ড তখন তাকে মোটিভেট করে একটু ভালো ফিল করানোর চেষ্টা করে। তখন হঠাৎ করে কিছু পাখির দলরা আসতে শুরু করে, আর একটা পাখি তো রীতিমতো তার ওই নখ দিয়ে এয়ার বেলুনের ওপর আঁচড় কাটে, যার কারণে বেলুনের সমস্ত এয়ার বাইরে বের হয়ে ওটা ধীরে ধীরে নিচে পড়তে শুরু করে। আর এডওয়ার্ড তো ভয় পেয়ে স্টিয়ারিংটাকেও উল্টাপাল্টা করাতে শুরু করে, যার কারণে ওই ছেঁড়া অংশটা আরো বেশি ছিঁড়তে শুরু করে। এডওয়ার্ড তখন ওপরে গিয়ে বেলুনটাকে ঠিক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এমা তাকে বাধা দেয়, কারণ এডওয়ার্ডের ওজন অনেক বেশি ছিল। তাই এমা নিজেই তখন উপরে উঠে কোনো মতে সুই সুতা দিয়ে ওই ফাটা জায়গাটা সেলাই করে ওটাকে ঠিক করে, যার কারণে তারা এবারের মতো সমুদ্রের পানিতে পড়ার হাত থেকে বেঁচে যায় আর আবারও ওড়া শুরু করে। এর পরের দিন সকালেই তারা সেই ছোট্ট মানুষদের দ্বীপে পৌঁছে যায়। এমা আর এডওয়ার্ড দুজনেই তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেখান থেকে একটা বন থেকে একের পর এক তাদের উপর হামলা করা হয়। একটা তীর এসে তো সোজা এডওয়ার্ডের গায়ে লাগে, আর ওই তীরে এক প্রকার মেডিসিন লাগানো ছিল, যার কারণে সঙ্গে সঙ্গে এডওয়ার্ড অজ্ঞান হয়ে যায়। এমা তখন এডওয়ার্ডের কাছেই ছিল, আর সেও তখন এডওয়ার্ডের সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। নিউটন তখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সানজু তখন ওই এয়ারক্রাফটটাকে ঘুরিয়ে আইল্যান্ড থেকে অনেকটা দূরে নিয়ে যায়। এরপর যখন রাতের বেলায় এডওয়ার্ডের জ্ঞান ফিরে আসে, সে চোখ খুলে দেখতে পায় ছোট্ট মানুষগুলো তাদেরকে বেঁধে রেখেছে, কিন্তু এমাকে তারা আর বাঁধেনি। এমা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু ওখানে থাকা মানুষগুলো এমার একটা কথাও শোনে না। তারা এমা আর এডওয়ার্ড দুজনকে তাদের রানীর কাছে নিয়ে যায়। এখানে যাওয়ার সময় আশেপাশের সব জিনিসপত্র আর সেখানে থাকা আর্কিটেকচার দেখার পর তো এডওয়ার্ডের পুরো হুশই উড়ে যায়। সে অনেক খুশি হয়ে যায়,
কারণ সে অনেক সহজে এখানে তার রিসার্চকে সবার সামনে প্রুভ করতে পারবে। এরপর সেখানে থাকা কুইন এডওয়ার্ডের কাছে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো, তুমি আমাদের সম্পর্ক কিভাবে জানলে আর তোমরা এখানে কেন এসেছো? এডওয়ার্ড তখন বলে যে এমা নিজের জাতির লোকেদেরকে খুঁজে বের করতে চাচ্ছিল, আর আমি নিজে একজন সায়েন্টিস্ট, আমাকে আমার রিসার্চটা সাবমিট করতে হতো, এই জন্য আমি প্রমাণ খোঁজার জন্য এখানে এসেছি। এরপর তো এডওয়ার্ড সাহস করে ওই রানীর কাছেই তাদের জীবনধারা এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চায়, যার কারণে রানী অনেকটা বিরক্ত হয়ে তার উপর আক্রমণ করার পারমিশন দেয়। এমা যখন তাদেরকে আটকাতে যাবে তখন ওখানে থাকা গার্ডরা এমাকে ধরে ফেলে। এটা দেখে তো এডওয়ার্ডের অনেক রাগ হয়, আর সে জোরে তার শরীর থেকে সমস্ত রশি ছিঁড়ে ফেলে, যা দেখে তো সেখানে থাকা লোকেরা অনেক ভয় পেয়ে যায় আর দূরে সরে যায়। ঠিক তখনই রানী একটা লিভার প্রেস করে তাদের দুজনকেই একটা খাদের মধ্যে ফেলে দেয়। তবে ঠিক সেই সময় আবার সাঞ্জু সেখানে চলে আসে আর ছোট্ট ইনসানদের ওপর আক্রমণ করতে শুরু করে। সে কুইন আর সেখানে থাকা সমস্ত লোকদেরকে একেবারে একটা বস্তার মধ্যে ভরে ফেলে, যেটা দেখে তো এমা নিজেই অনেকটা রেগে যায়। এমা তাদের সবাইকে ছেড়ে যেতে বলে, কিন্তু সাঞ্জু তাদেরকে কোনোভাবেই ছাড়তে চায় না। সে এডওয়ার্ডকে বলে যে নিকোলাই আমাকে টাকা দিয়েছে এসব ছোট মানুষদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আমি এদেরকে বিক্রি করে দিয়ে একসাথে অনেক টাকা কামাবো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এডওয়ার্ড তখন মন খারাপ করে বলে যে আমি নিকোলাসকে অনেক ভালো একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু সে প্রথম থেকেই আমার কাছ থেকে শুধু সুবিধাই নিয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে এমা তখন বলে আর যা কিছু ঘটেছে এর পেছনে শুধুমাত্র আমিই দায়ী। আমি যদি এখানে আসতে না চাইতাম তাহলে কিছুই হতো না, আমার বাবা মার কথা শোনা উচিত ছিল। ঠিক তখন সেখানে নিউটন চলে আসে আর তার ওই মেকানিক্যাল হাতটা দিয়ে ওদেরকে ওখান থেকে উদ্ধার করে নেয়। সে তাদেরকে বলে যে সাঞ্জু আমাকে এখান থেকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল, সেখানকার বড় বড় হাঙর আমার উপর আক্রমণ করে, আমি সেখান থেকে কোনো মতে আমার মেকানিক্যাল আর্মির সাহায্যে মুক্তি পেয়ে এসেছি আর সেখান থেকে কোনো রকম সাঁতার কেটে এই দ্বীপে পৌঁছাই। সাঞ্জু কিন্তু আমাদের তৈরি করা সেই এয়ার বেলুনটা নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে, সে এখানকার রানীর সাথে আরো দুজনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তবে তোমরা চিন্তা করো না, আমি আবারও ওরকম একটা এয়ার বেলুন তৈরি করতে পারি, কিন্তু তার জন্য আমার এখানকার মানুষদের সাহায্য লাগবে। সে মানুষদের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু নিজেদের রানীকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য তারা আমার ওপর অনেকটা রেগেছিল। এমা তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমার ভুলের জন্য আজকে সবাই বিপদে পড়েছে, প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো, আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি, তোমরা আমাকে একবার সাহায্য করো, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি আমি তোমাদের রানী আর তার সঙ্গীদেরকে অবশ্যই ফিরিয়ে এনে দেব। সেখানকার রাজকুমার তার মাকে যে কোনোভাবেই ওই বিপদ থেকে উদ্ধার করতে চাইছিল, তাই সে সামনে এগিয়ে সবাইকে বলে যে আমি প্রস্তুত, আমি তোমাকে সাহায্য করতে চাই। রাজকুমারকে এভাবে দেখে সেখানে থাকা বাকি লোকরাও এমাকে সাহায্য করার জন্য একমত হয়ে যায়। এরপর ওই রাজকুমার এমাকে একটা সংখ্যা দিয়ে বলে যে তুমি যখন আমার মাকে দেখতে পাবে তখনই সংখ্যাটা মাকে দেবে, এটা দেখে সে বুঝতে পারবে আমরা তোমাকে বিশ্বাস করেছি আর সেও তোমাকে বিশ্বাস করবে। এমা রাজকুমারকে ওয়াদা করেছে যে যে কোনোভাবেই হোক আমি তোমার মাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবই। এরপর তারা ওই ছোট্ট মানুষদের সাহায্যে সেখানে থাকা টেন্টের কাপড় ব্যবহার করে আবারও একটা এয়ার বেলুন বানিয়ে ফেলে আর ওই এয়ার বেলুনে করে এরপর রানীকে উদ্ধার করতে চলে যায়। অন্যদিকে দেখা যায় মিস্টার অ্যাড আর মিসেস হোয়াইট সব জায়গায় এভাবে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তারা খুঁজে পায় না। তারা সেখানকার গ্রামের প্রত্যেকটা লোককে ডেকে ডেকে এমার কথা জিজ্ঞেস করছিল। এরপরেই মিসেস হোয়াইট নিউজ পেপারে একটা খবর দেখতে পায়, যেখানে প্রফেসর নিকোলাস ওই ছোট্ট ইনসানদের রিসার্চ নিয়ে একটা লেখা লিখেছে। এটা দেখে মিস্টার অ্যাড আর মিসেস হোয়াইট ভাবে যে তাহলে নিশ্চয়ই এখানে আছে, তাই তখনই তারা ওই নিউজের জায়গা অনুযায়ী চলে আসে। এদিকে এডওয়ার্ড তো নিকোলাসের ঘরের বাইরে এসেও সব লোকদের সঙ্গে মিলে নিকোলাসের নামে চেয়ার করতে শুরু করে, কিন্তু নিকোলাস যখন বাইরে বেরিয়ে সবার সঙ্গে দেখা করতে আসে ঠিক তখনই এডওয়ার্ড সবার সামনে নিকোলাসকে প্রতারক মিথ্যাবাদী বলে পচাতে শুরু করে। এটা দেখে নিকোলাস তখন আবারও চালাকি করে, এডওয়ার্ডকে তার ঘরের মধ্যে নিয়ে যায় যাতে করে বাইরের মানুষ তার সত্যিটা জানতে না পারে। ঘরের ভিতর নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে এডওয়ার্ডকে বোঝানোর চেষ্টা করে, আর এই সুযোগে এমা তখন কুইন আর তার সাথীদেরকে মুক্ত করার জন্য চলে যায়। কিন্তু সাঞ্জু তো আগে থেকেই সেখানে ছিল, সে ওখানে আসার পরই এডওয়ার্ডকে দেখে ফেলে। এডওয়ার্ডকে দেখে তার অনেক ভয় করতে শুরু করে, কারণ সেও তার সঙ্গে বেইমানি করেছে।
তারপর সে ওখানে মদ পান করতে শুরু করে, কিন্তু একটু বেশি খাওয়ার ফলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই সুযোগে এমা এখান থেকে চাবি নিয়ে কুইন আর তার সাথীদেরকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। কিন্তু রানী তো এমাকে কোনোভাবেই বিশ্বাস করছে না, আর এসব বিপদের জন্য সে এমাকেই বারবার দায়ী করছিল। এরপর এমা তাকে সেই সংখ্যাটা দেখায় যেটা রাজকুমার তাকে দিয়েছিল। এমা তখন অনেক শান্তভাবে বলে যে আপনি ঠিকই বলেছেন, এসব কিছু আমার জন্যই হয়েছে, কিন্তু প্লিজ এসব কিছু ঠিক করার জন্য আমাকে মাত্র একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে আবারও দ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। আর ওই শঙ্খটা দেখে তো কুইনের পরে মাকে বিশ্বাস করতে শুরু করে যে এটা তো তার কাছে কোনোভাবে আসার কথা না। এরপর ওই কুইনটা তাকে বলে যে তুমি কি জানো তুমি ওই আইল্যান্ডে জন্মগ্রহণ করেছিলে? যখন তোমার বয়স 2 বছর ছিল তখন ডক্টর কিউ নামের একজন প্রফেসর এই আইল্যান্ডে এসেছিলেন। আমি তাকে ধরার জন্য তার পিছুও করেছিলাম, কিন্তু সে তার নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। আর ওই সময় তুমি ডক্টর কিউ আর যে নৌকাটা ছিল সেখানে বসেই তার সঙ্গে এই দ্বীপ থেকে চলে গিয়েছিলে। এগুলো শুনে হঠাৎ করে এমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে ডক্টর কিউ এর সঙ্গে ওই নৌকাতেই ছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রের মাঝে অনেক ঝড় উঠে যায়, যার কারণে তাদের নৌকাটা ওখানেই ভেঙে যায়। এমা একটা বিচে এসে পুরো অজ্ঞান অবস্থায় পড়েছিল। ওই সময় মিস্টার অ্যাড আর মিসেস হোয়াইট এমাকে খুঁজে পায় আর সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে সেখানে আবার সাঞ্জুর জ্ঞান ফিরে আসে আর সে এমাকে ওই রানীদের সঙ্গে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এরপর সোজা নিকোলের কাছে যাচ্ছিল, কিন্তু এমা তখন কুইনের কাছ থেকে তার লাঠিটা নিয়ে সাঞ্জুর আঙ্গুলের ওপরে বাড়ি মারে, যার কারণে ওই খাঁচাটা সাঞ্জুর হাত থেকে নিচে পড়ে যায়। খাঁচার মধ্যে থাকা এমা আর রানীরাও তখন নিচে পড়ে যায়, কিন্তু এডওয়ার্ড তখন ঠিক সময় মতো তাদেরকে একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিকোলাস তখন তাকে আটকে দেয়। আর এমা উপর থেকে তখন নিচে তার বাবা মা আর সেই বেয়ারটাকে দেখতে পায়। তখনই তার মনে পড়ে যায় সেই বাঁশিটার কথা যেটা ওই বিয়ারটাই তাকে দিয়েছিল। সে সঙ্গে সঙ্গে ওই বাঁশিটা বাজিয়ে বিয়ারের কাছে সাহায্য চায়, আর ওই বিয়ারটা তখন একটা পাখিকে তাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। এরই মধ্যে সেখানে বিয়ারটাও পৌঁছে যায় আর সোজা গিয়ে নিকোলাসের ঘাড় চেপে ধরে। এই সুযোগে তখন এডওয়ার্ড সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে বিয়ারটা নিকোলাসকে তাদের সেই ফরেস্ট ক্লাবের সম্পর্কে বলতে শুরু করে। সাঞ্জু সেখানে এসে বলে যে তোমার আর এই সম্পর্কে বলতে হবে না, আমি অলরেডি নিকোলাসকে বলেছি আর সে আমাদের এই ক্লাবে জয়েনও করবে। এদিকে এতদিন পর তার মা বাবার সঙ্গে মিলে অনেক খুশি হয়ে যায়। তখন এডওয়ার্ড সেখানে এসে এমাকে বলে যে তোমার এখন কাজ হলো রানী আর তার সঙ্গীদেরকে পাহাড়ের ওপর ওই হট ইয়ারা বেগুন পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে করে নিউটন তাদেরকে ওই দিক পর্যন্ত পৌঁছে দিতে পারে। এরপরেই মিসেস হোয়াইট এমাকে তার প্রিয় গুলতিটা দিয়ে দেয় আর বলে যে যাও এটা নিয়ে তুমি রানীদেরকে পৌঁছে দিয়ে আসো। এদিকে এদের এসব কাণ্ড তখন লুকিয়ে লুকিয়ে দিমিত্রি সব দেখছিল, আর অন্যদিকে তো নিকোলাস এডওয়ার্ডকে অনেক বকছিল কেন সে মানুষদেরকে এখান থেকে যেতে দিল। তখন দিমিত্রি এটা দেখে ভয় পেয়ে নিকোলাসকে বলে যে দুইজন লামা ব্যাগ নিয়ে ওইসব মানুষদেরকে নিয়ে পাহাড়ের দিকেই গেছে। এটা শুনে তো সঙ্গে সঙ্গে নিকোলাস সাঞ্জুকে সাথে করে নিয়ে তাদের পিছু করতে শুরু করে। এডওয়ার্ড তখন তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও নিকোলাস মিসেস হোয়াইটের কাছ থেকে সেই ব্যাগটা ছিনিয়ে নেয় আর এরপরে শুরু করে এমা ক্যালমা দেখানো। সে গুলতিটা ব্যবহার করে তো নিকোলাসকে পুরো কাবু করে ফেলে, আর এই সুযোগে এডওয়ার্ড নিকোলাসের কাছে থাকা ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত থেকে যখন ব্যাগটা নিচে পড়ে যায় সেখান থেকে তখন আলো বের হতে শুরু করে। এটা দেখে নিকোলাস বুঝতে পারে যে তাকে বোকা বানানো হয়েছে। ওই ছোট্ট মানুষগুলো এখনো আমাদের ব্যাগের মধ্যেই আছে। এই কারণে স্যার সঙ্গে সঙ্গে তাদের পিছু করতে শুরু করে। এটা দেখে তো এডওয়ার্ডের প্রচন্ড রাগ হতে শুরু করে, তাই সে এবার সরাসরি নিকোলাসকে মারতে থাকে। এই মারামারি করতে করতে নিকোলাসের সঙ্গে এডওয়ার্ডও পাহাড় থেকে নিচে পড়ে যেতে শুরু করে, কিন্তু মিস্টার অ্যাড আর মিসেস হোয়াইট তখন এডওয়ার্ডকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। নিকোলাস তখন সমুদ্রে পড়ে তো হাঙ্গরের কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল, আর এটা দেখে সাঞ্জু তখন তাকে সাহায্য করতে এগিয়ে যায়।
কিন্তু এমা তখন তাকে আবারও বিয়ারের নামে ধমকি দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এমা এবার সত্যি সত্যি ওসব ছোট মানুষদের সঙ্গে গিয়েই থাকতে চায়, কিন্তু তার মিস্টার অ্যাড আর মিসেস হোয়াইটকে ছেড়ে যেতে অনেক খারাপ লাগছিল। কিন্তু তারাই তখন এমাকে বুঝিয়ে শান্ত করে। আর এত সব কিছু দেখে রানী তখন এডওয়ার্ডের ওপর বিশ্বাস করে নিয়েছিল, তাই সে তাকে তার আইল্যান্ডের সাদরে নিমন্ত্রণ জানায়। আর এরপর তারা সবাই মিলে নিউটনের তৈরি করা সেই হট এয়ার বেলুনে করেই ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা শুরু করে। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর অ্যানিমেশন গল্পটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।